আমাদের আজকের ক্লাসে আলোচনা। ঠিক আছে, তো তাহলে চলো ভাইয়েরা আমরা আস্তে আস্তে আমাদের আলোচনার দিকে যাই। প্রথমেই আমরা একটু এই কবিতাটার মূল ভাবটা একটু পড়ার জন্য চেষ্টা করব, যে এই কবিতাটা আসলে কি কি আছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে একটুখানি আলোচনায় যাব। ওকে, তো খেয়াল করো, একটু খেয়াল করো, গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনতে হবে। ট্যুর ভালোই গেল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো গেছে, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক। আচ্ছা, ঠিক আছে, তাহলে চল আমরা শুরু করে দিই। তো প্রথমে বলি, এই কবিতাটা লিখেছেন মধ্যযুগের কবি আলাওয়াল। কে লিখছেন? মধ্যযুগের কবি আলাওয়াল লিখেছেন। তো আলাওয়ালের ঋতুবর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতী, এই পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ড। পদ্মাবতী একটা কাব্য, মধ্যযুগের পদ্মাবতী। বাংলা সাহিত্যে যত সুন্দরী নারীর রূপের বর্ণনা আছে, তো বলা হয় যে বাংলা সাহিত্যের সবচাইতে সুন্দরী নারী, সবচাইতে সুন্দরী নারীদের মধ্যে অন্যতম সুন্দরী হচ্ছে পদ্মাবতী। তো পদ্মাবতী এতটাই সুন্দর ছিল যে তাকে দেখলে যে কোনো পুরুষ স্বাভাবিক থাকতে পারত না, অস্বাভাবিক হয়ে যেত। অস্বাভাবিক হয়ে যেত মানে কি আর বুঝে বলার দরকার আছে? নাই। তো এই পদ্মাবতী কাব্যের যে ঋতুবর্ণন যে খণ্ডটা আছে, এই খণ্ড থেকে আলাওয়ালের এই ছোট্ট কবিতা ঋতুবর্ণন কবিতাটা আসলে নেওয়া হয়েছে। তো এখানে প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয়ে আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাব, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, যোগে যোগে মানুষ হয়েছে মুগ্ধ, মুগ্ধ হয়েছেন সংবেদনশীল কবিগণ। ঋতুবর্ণন মধ্যযুগের কাব্যেও এক স্বাভাবিক রীতি, অর্থাৎ ঋতুবর্ণন এটা মধ্যযুগের কাব্যে একটা স্বাভাবিক রীতি। কবি আলাওয়াল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। বসন্তের নবীন পত্র পুষ্প, মলয়া সমীর, এগুলোর মানে কি একটু পরে তোমাদেরকে বুঝাবো। ভ্রমর গুঞ্জন, কুকুলের কহুতান, তারপর হচ্ছে গ্রীষ্মের প্রচন্ড তাপনে রৌদ্র ত্রাস, ছায়া গুরুত্ব, বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টি, বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, একটানা দাদুরি শিখিনি। অর্থাৎ প্রকৃতিতে কি কি হয় এখানে সবকিছু এটার বর্ণনা দেওয়া আছে। আমরা এগুলো আরো পড়লে পারবো, কোনো সমস্যা নাই। তা আমি এখন মূল ইয়েতে চলে যাচ্ছি, মূল কনসেপ্টে চলে যাচ্ছি। পদ্মাবতীর পিক আছে না রে বাবা? পিক নেই, পিক থাকলে তো আমার কাছেই থাকতো। আচ্ছা, তো যাই হোক, আমরা পদ্মাবতী অনেক অনেক সুন্দরী, অনেক সুন্দরী। এটা মানে একটা উক্তি বলি, তাহলে তোমরা বুঝতে পারো। উক্তিটা হচ্ছে এরকম যে মানে পদ্মা তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল মানে হচ্ছে পান, পান খায় না, পান পাতা। রাতুল মানে হচ্ছে লাল, অধর পরশে মানে হচ্ছে, অধর মানে ঠোঁট, পরশ মানে হচ্ছে স্পর্শে। অর্থাৎ সাধারণ কোন নারী যখন পান খায়, তখন কোন নারী যদি পান খায় তাহলে কি পান লাল হয় না ঠোঁট লাল হয়? বলো, পান লাল হয় নাকি ঠোঁট লাল হয়? অর্থাৎ সাধারণ কোন নারী যখন, সাউন্ড ঠিক আছে রে? তখন কোন নারী যদি পান খায় তাহলে কি পান লাল হয় না ঠোঁট লাল হয়? সাউন্ড ঠিক করেন, ওরে মারমো এই কমেন্ট করলে। পান লাল হয় নাকি ঠোঁট লাল হয়? পান লাল হয় নাকি ঠোঁট লাল হয়? তাহলে ওকে, তো উত্তর হচ্ছে কি হয়? লাল হয়, ঠোঁট মানে পানের পরশে ঠোঁট লাল হয়। কিন্তু বলা হয়েছে পদ্মাবতী যখন পান খায়, তখন পদ্মাবতীর ঠোঁটের কাছে এসে পান লাল হয়ে যায়। মানে পদ্মাবতী পান খেলে তার ঠোঁট লাল হয় না, বরং পান লাল হয়ে যায়। তাহলে বুঝতেছো তার ঠোঁট কত লাল, বুঝছো? আচ্ছা, তো এইবার আসো আমরা এখানে কবিতা মানে ব্যাখ্যাগুলো এখানে ব্যাখ্যা করে খুব সুন্দর করে দেওয়া আছে, আমরা একটু পড়ার জন্য চেষ্টা করি। প্রথমে বসন্ত ঋতু নবীন, অর্থাৎ প্রথমে বসন্ত ঋতু আসে। তো এই বসন্ত ঋতুতে কি হয়? নবীন মানে হচ্ছে নতুন, সাইডে ব্যাখ্যা দেওয়া আছে। পল্লব মানে হচ্ছে পাতা, অর্থাৎ বসন্ত ঋতুতে নবীন পল্লব হয়, অর্থাৎ নতুন পাতা হয়, নতুন পাতা গজায়, বুঝছো? তাহলে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, অর্থাৎ প্রথমে বসন্তকাল আসে। আর বসন্তকালে কি হয়? গাছে গাছে নবীন পল্লব, অর্থাৎ নতুন পাতা গজায়। গাছে গাছে কি হয়? নতুন পাতা গজায়। এখানে প্রথমে বসন্ত ঋতুর বর্ণনা দিচ্ছি। দুই পক্ষ, দুই পক্ষ বলতে বোঝানো হচ্ছে গ্রীষ্মকাল, আরেক পক্ষ হচ্ছে শীতকাল। দুই পক্ষ আগে পাছে মধ্যে সুদাদাম, অর্থাৎ এই যে দুই পক্ষ আছে, অর্থাৎ গ্রীষ্মকাল আর শীতকাল, এই দুইটার মাঝখানে যে কাল, সেটা হচ্ছে বসন্তকাল। সেটা কি? সেটা হচ্ছে বসন্তকাল। কথা বুঝাতে পারছি?
তাহলে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, অর্থাৎ প্রথমে আসে বসন্ত ঋতু, আর যখন বসন্ত ঋতু আসে তখন কি হয়ে যায়, পাতা নতুন করে গাছে 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 কি হয়, নতুন পাতা গজায়। আর এই দুইটা পক্ষ, দুই পক্ষ হচ্ছে গ্রীষ্মকাল আর শীতকাল, এই দুইটা পক্ষের মধ্যে রয়েছে মধ্যে সুদাদাম, সুদাদাম মানে হচ্ছে উত্তম বসন্তকাল, অর্থাৎ এই দুই পক্ষের এই দুই ঋতুর মাঝখানে আছে উত্তম বসন্তকাল। এরপর বলছে মলয়া সমীর, মলয়া সমীর মানে হচ্ছে দক্ষিণ দিকের বাতাস, সমীর শব্দ অর্থ বাতাস। তো বললো কি মলয়া সমীর হইলা কামের পদাতি, অর্থাৎ দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে, দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে বসন্তকালে, দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে তখন সেই বাতাস কামের পদাতি হয়ে আসে। কামের পদাতি মানে কি, কাম হচ্ছে প্রেমের দেবতা, আর পদাতি মানে হচ্ছে বার্তাবাহক। আর তখন বসন্ত ঋতুতে দক্ষিণ দিক থেকে যে সমীর আসে, যে বাতাস আসে, সেটা মানুষের মধ্যে কামের, কামের পদাতি মানে হচ্ছে প্রেমের বার্তা বহন করে নিয়ে আসে। অর্থাৎ যখন বসন্ত ঋতু আসে, যখন দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসা শুরু করে, তখন মানুষের মনের মধ্যে প্রেম প্রেম ভাব শুরু হয়ে যায়, তাই না? এই জিনিসটা এখানে বুঝছো? তাহলে যখন বসন্ত, যখন দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে কি হয়, সেই বাতাসের মধ্য দিয়ে কাম জাগে মানুষের মনে, প্রেম জাগে, প্রেম। বুঝছো? ওকে। এরপর বলছে কি মুকুলিত কইল তব বৃক্ষ বনস্পতি। মুকুলিত মানে যখন বসন্ত আসে তখন মুকুল, মুকুলিত মানে হচ্ছে একেবারে মুকুলে ভরে যায়, হইলা মানে হচ্ছে হইল, হইল। ওকে। তো বলছে কি মুকুলিত কইল মানে মুকুলিত করলো, মানে মুকুলিত মানে হচ্ছে একেবারে মুকুল দিয়ে ভরে যাওয়া, মুকুল দিয়ে ভরে গেল, কইল মানে করিল, অর্থাৎ একেবারে মুকুল দিয়ে ভরে যাওয়ার কাজটা করিল। তবে বৃক্ষ বনস্পতি, অর্থাৎ বনস্পতি গাছে কি হইলো, এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনস্পতি গাছ। বনস্পতি গাছ হচ্ছে যে গাছে ফুল দেখা যায় না কিন্তু ফল ধরে, ঠিক আছে, ওষুধ বট এগুলো প্রভৃতি, এগুলোকে বলা হয় বনস্পতি গাছ। তো এই বনস্পতি গাছে বসন্তে কি হয়, সুদাদাম মানে হচ্ছে বসন্তকাল। এই বনস্পতি গাছে কি হয়, যখন বসন্তকাল আসে তখন একেবারে মুকুল দিয়ে ভরে যায়। মুকুলিত মানে হচ্ছে মুকুল দিয়ে ভরে যাওয়া, মুকুলিত করিল, কইল মানে করিল, অর্থাৎ মুকুলিত করলো বৃক্ষ বনস্পতি, বৃক্ষ বনস্পতি গাছে কি হলো, মুকুল দিয়ে একেবারে ভরে গেল। এরপর বলছো কুসুমিত, কুসুমিত শব্দের অর্থ ফুটেছে। কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল, লাল লাল যে পলাশ ফুল এখানে দেখতে পাচ্ছ, এই যে পলাশ ফুল, সগন বনলাল। আর বসন্ত যখন আসে তখন এই কুসুমিত হইল, অর্থাৎ কিংসুক, কিংসুক অর্থাৎ পলাশ ফুল ফুটলো সগন বনলাল, অর্থাৎ একেবারে সগন, একেবারে ঘন হয়ে তীব্র হয়ে বন কি করলো, লাল করে ফেললো। বুঝাইতে পারছি? তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে বসন্ত যখন আসে তখন বনস্পতি গাছ মুকুলিত হয়, আর কিংসুক বা পলাশ ফুল কি হয়, ফুটে। আর ফুটে কি করে, বনকে সগন গললাল, সগন বনলাল, অর্থাৎ বনকে একেবারে লাল করে ফেলে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝাইতে পারছি একটু? আচ্ছা, তাহলে তার মানে কি এখানে দেখো ব্যাখ্যাও দেওয়া আছে যে বসন্তের সময় চারদিকে, বসন্তের সময় চারদিকে নানা রকম ফুলে ভরে যায়, এই সময় এত পরিমাণ পলাশ ফুল ফুটে যে যাতে বন কি হয়ে যায়, লালচে হয়ে যায়, বন লালচে হয়ে যায়। আমি কিন্তু গ্রুপ থেকে ব্যান দিলে কিন্তু আর কেউ খুলবে না, মানে যত যার পায়ে ধরো কেউ গ্রুপ থেকে ব্যান খুলবে না। কথা বুঝাইতে পারছি? সো খুব সাবধান ক্লাসে, আমি ক্লাসে ঢুকলে ডিস্টার্ব করা যাবে না আমাকে। আচ্ছা, এরপর আসো, এরপরে পড়ি পুষ্পিত সুরঙ্গ মল্লী। পুষ্পিত মানে হচ্ছে মানে পুষ্প ফুটাকে বলা হয় পুষ্পিত। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, বোর্ড বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। কে বললো বোর্ড বারবার ঝাপসা হয়ে যাচ্ছে? কবিতাটা কঠিন, আমি এর জন্য বারবার বলতেছি কবিতাটা কঠিন, কবিতাটা ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি কিন্তু মানে তোমার লোক মজা করতেছি না, মজা করতেছি না, মানে কবিতাটা কঠিন, আমার ভালো করে বুঝাইতে হবে। আমি কিন্তু মজা করতেছি না, তো বুঝতে হবে যে আমি কখন মজা করার মোড আছে আর কখন আমি সিরিয়াস। আমার ক্লাসে ডিস্টার্ব করবা,
তাহলে যেই টাকা দিয়ে কোর্স কিনছো ওটাই লস হয়ে যাবে, খুব সাবধান। ওকে, আচ্ছা এবার আসো আমরা একটু দেখি। এরপর বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লী। এই মল্লী, সুরঙ্গ মল্লী হচ্ছে বেইলি ফুল। এই যে এখানে দেখতে পাচ্ছ বেইলি ফুল, এটা হচ্ছে বেইলি ফুল, সাদা সাদা যে ফুল। তো এইবার বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লী, অর্থাৎ সুন্দর রঙের বেইলি ফুল। পুষ্পিত সুরঙ্গ মল্লী, মল্লী হচ্ছে বেইলি ফুল, সুরঙ্গ মানে হচ্ছে সুন্দর, অর্থাৎ সুন্দর রঙের বেইলি ফুল। লবঙ্গ, লবঙ্গ হচ্ছে যে তোমরা যে মশলাগুলোর লবঙ্গ, এক ধরনের মশলা আছে না সেইটা লবঙ্গ। গুলাল, গুলাল মানে হচ্ছে অনেক লাল, গুলাল মানে কি অনেক লাল। আর তখন এই যে দেখো লবঙ্গ গাছ, এই যে লবঙ্গ গাছে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ লাল। তো বলছে যে পুষ্পিত সুরঙ্গ মল্লী, আর তখন কি হয়, এই সুন্দর রঙের বেইলি ফুল ফুটে, আর এই যে লবঙ্গ আছে এই লবঙ্গ দিয়ে কি হয়ে যায়, গুলাল হয়ে যায়, অর্থাৎ লবঙ্গ দিয়ে একেবারে কি হয়ে যায়, গাছ লাল হয়ে যায়। তো ব্যাখ্যা কি সুন্দর দেওয়া আছে, নানা রকম সুন্দর রঙের বেইলি ফুল ফুটতে দেখা যায়, আর লবঙ্গ গাছেও এই সময় লালচে ফুল দেখা যায়, অর্থাৎ লবঙ্গ গাছেও লাল লাল ফুল দেখা যায়। ওকে, আচ্ছা এরপর বলছে ভ্রমরের ঝংকার কুকিল কলরব। আর যখন বসন্ত আসে তখন ভ্রমর, ভ্রমর কি করে, ঝংকার দেয়। ভ্রমরের যে আওয়াজ, এই ভ্রমরের আওয়াজে কি হয়ে যায়, কুকিল কলরব, অর্থাৎ কুকিলের এই ভ্রমরের আওয়াজ, ভ্রমরের গুঞ্জন, গুঞ্জন, গুঞ্জন মানে ধ্বনি, ভ্রমরের আওয়াজে আর কুকিলের কলরব, কুকিল যে কু কু করে যে ডাকে, এই দুই কলরব। তাহলে যখন ভ্রমরের ঝংকার শোনা যায়, যখন ভ্রমরের আওয়াজ শোনা যায়, যখন কুকিলের কুহু কুহু ডাক শোনা যায়, তখন শুনিতে যুবক, শুনিতে মানে যখন যুবক শুনে, যখন যুবক এটা শুনে তখন তার মন জাগে, মনে জাগে অনুভব, অনুভব মানে প্রেম, প্রেম মানে কি কাম, কাম মানে কি বুঝছো, সাহিত্যে এটাকে বলে কাম, মানে কাউকে পাওয়ার আকুল বেদনা, কাউকে কাছে টেনে নেওয়ার যেই ইচ্ছা এটা। তাহলে যখন যুবক এই বসন্তে যখন ভ্রমরের যখন ঝংকার তার কানে আসে, কুকিলের যখন কুহু কুহু শব্দ তার কানে আসে, তখন তার মনে জাগে অনুভব, তখন তার মনে প্রেম জেগে উঠে, বুঝছো? আচ্ছা এরপর বলছে নানা পুষ্পমালা। আর তখন যুবক কি করে, নানা পুষ্পমালা মানে নানা ধরনের, পুষ্পমালা তো বুঝো ফুল, এই নানা ধরনের ফুলের মালা দিয়ে সে কি করে, গলে, গলে মানে গলায়, হ্যাঁ, অর্থাৎ তখন যুবক নানা ধরনের, বসন্তে নানা ধরনের ফুল ফুটে, এই ফুল ফুটার কারণে তখন কি হয়, তার মধ্যে বড় হর্ষিত, হর্ষিত মানে হচ্ছে আনন্দ, হর্ষিত মানে হচ্ছে আনন্দিত, হর্ষ শব্দের অর্থ হচ্ছে মূলত খুশি বা আনন্দ, এই হর্ষ থেকে আসছে হর্ষিত। তখন সে কি করে, তার গলায় নানা ধরনের ফুলের মালা পরে এবং সে অনেক বেশি আনন্দিত হয়। বিচিত্র বসন, বসন মানে হচ্ছে পোশাক, অর্থাৎ নানা ধরনের পোশাকও সে পরে। অঙ্গে চন্দন চর্চিত, এবং সে তার নানা কি শরীরের মধ্যে তার অঙ্গে সে কি করে, চন্দন চর্চিত, চন্দন লাগায়। চন্দন হচ্ছে এক ধরনের মানে সুগন্ধযুক্ত এক ধরনের প্রসাধনী। তো মানুষ যখন দেখবে আনন্দিত হয় তখন কি করে, এই ধরনের জিনিসপাতি মানুষ করে, অনেক বেশি সাজে। ধরো কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো একটা দিন আসতেছে, তাহলে মানুষ কি করে, সাজে। তো যখন এরকম যুবকের মনে যখন প্রেম জেগে উঠে, তখন সে দুইটা কাজ করে, একটা হচ্ছে সে মালা দিয়ে সে কি করে, তার গলায় লাগায়, সে অনেক বেশি আনন্দিত হয়, বড় হর্ষিত, এবং সে নানা ধরনের পোশাক পরে, অঙ্গ চন্দন চর্চিত, এবং সে কি করে, নানা ধরনের অঙ্গে কি করে, চন্দন, চন্দন লাগায়। তো এই যুবকও এরকম নানা পুষ্প দিয়ে সে কি করে, গলার মধ্যে সে সাজে, এবং সে অনেক বেশি আনন্দ অনুভব করে, এবং বিচিত্র বসন, বসন শব্দের অর্থ হচ্ছে পোশাক পরে, এবং অঙ্গে চন্দন চর্চিত, এবং নানা ধরনের অঙ্গের মধ্যে সে কি করে, চন্দন, চন্দন লাগায়, বুঝছো, চন্দন দিয়ে সাজে। আচ্ছা বুঝছো? এই যে একজন বলছে সৈকত আপু, কথা মন্দ বলে নাই, বুঝছো, কথা মন্দ বলে নাই, শপিং করার দিক থেকে আর সাজগোজের দিক থেকে তোমাদের সৈকত ভাইয়া। এবং ঘটনা এখানেই শেষ না, মজার ব্যাপার তোমাদেরকে বলি, বুঝছো একদম। আচ্ছা এইবার আসো, তাহলে একটু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এবার আসো আমরা দেখি নিধাক, নিধাক সময়, সময় মানে এখানে বুঝতে পারছো সময় বানানের মধ্যযুগে এরকম লিখতো। আচ্ছা এইবার দেখো, তো বলছে নিধাক, নিধাক মানে হচ্ছে গ্রীষ্মকাল। নিধাক মানে কি, গ্রীষ্মকাল। নিধাক সময় অতি প্রচন্ড তাপন, তপন মানে হচ্ছে তীব্র তাপ। তো এবার আসছে, এবার গ্রীষ্মকালের বর্ণনা দিচ্ছে, এবার গ্রীষ্মকালে বর্ণনা দিচ্ছে। তো গ্রীষ্মকালে কি হয়, নিধাক সময়, অর্থাৎ যখন গ্রীষ্মকাল আসে, তখন গ্রীষ্মকালে এই গ্রীষ্মের সময় অতি প্রচন্ড তাপন, স্বাভাবিক অনেক বেশি তাপন, তপন শুরু হয়, অর্থাৎ অনেক বেশি তাপ তখন শুরু হয়, উত্তাপ শুরু হয়।
রোদ্রের ত্রাসে, আর তখন রোদের ত্রাসে অর্থাৎ রোদের তীব্রতায়, ত্রাস মানে হচ্ছে তীব্রতায়। তো বলছে যে রোদ্র ত্রাসে অর্থাৎ রোদের তীব্রতায় রহে ছায়া চরণে স্মরণ, অর্থাৎ রহে ছায়া তখন সরে যায়, কোথায় সরে যায়? চরণে, অর্থাৎ একেবারে চরণ মানে হচ্ছে পায়ের নিচে ছায়া ঢুকে যায়, এরকম বুঝাচ্ছে। তো তখন কি করে? ছায়া আশ্রয় নেয়, অর্থাৎ এখানে দেওয়া আছে যে গ্রীষ্মকালে সূর্যের তীব্র তাপ ছায়াকে গ্রাস করে ফেলে, অর্থাৎ এতই তাপ থাকে যে ছায়া দৃশ্যমান হয় না, অর্থাৎ ছায়া কি হয়ে যায়? মনে হচ্ছে একেবারে চরণ, পায়ের নিচে আশ্রয় নেয়, ছায়াকে আর দেখাই যায় না। বুঝাইতে পারছি? তাহলে নিদাঘ সময় যখন গ্রীষ্মকাল আসে, অতি প্রচন্ড তাপন, তখন তীব্র তাপ শুরু হয়ে যায়, আর তখন রৌদ্র আসে, রৌদ্রের তীব্রতায় ছায়া কি করে? আশ্রয় নেয় পায়ের নিচে, অর্থাৎ ছায়া আর থাকেই না। আচ্ছা, গরমকালে, এই গ্রীষ্মকালে কি ছায়া খুব একটা দেখা যায়? দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ রোদের কাছে ছায়া ফুটে উঠে না। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর বললো চন্দন চম্পক মাল্য। তো চন্দন চম্পক মাল্য মানে কি? চম্পা ফুলের মালা। চন্দন চম্পক মাল্য, চম্পা ফুলের মালা। এই চম্পা ফুলের মালা মলয়া পবন, পবন মানে হচ্ছে বাতাস। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এ সময় শান্ত স্নিগ্ধ বাতাস বয়ে যায়, সবার মনে ভালো লাগে। এরপর বলছে চন্দন চম্পক মাল্য, অর্থাৎ চম্পা ফুলের মালা পরে, এবং কি হয়? মলয়া পাবন, এবং বাতাস কি করে? তখন যে পাবন শুরু হয়, যে বাতাস আসে, এই বাতাসের কারণে কি হয়? শতত দম্পতি, দম্পতি মানে কাপল, যুবক যুবতী, শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, তখন প্রত্যেকটা কাপলের সাথে, যুবক যুবতীর সাথে, জোড়ার সাথে কি হয়? প্রেমের মদন তখন যুক্ত হয়। মদন মানে হচ্ছে প্রেমের দেবতা, যেই দেবতা একসাথে হলে একজন আরেকজনকে, বুঝছো? তো সেই দেবতা তখন কি হয়? তাদের মধ্যে ভর করে। কখন ভর করে? যখন বাতাস আসে, মলয়া বাতাস যখন আসে, তখন শতত দম্পতি, সর্বদা দম্পতির মধ্যে তখন তারা কি হয়? ব্যাপিত মদন, তখন তাদের মধ্যে প্রেমের দেবতা ভর করে। আর প্রেমের দেবতা ভর করলে কি হয় সেটা তো বুঝতে পারতেছ, কথা বোঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে পাবন। খেয়াল করো, পবন শব্দের অর্থ হচ্ছে বাতাস, হ্যাঁ, আর পাবন আকার দিলে, পাবন মানে হচ্ছে বর্ষা। এবার আসো বর্ষা ঋতুর বর্ণনা দিচ্ছে, বুঝছো? ভাই পদ্মাবতী কার লেখা? আলাওয়ালের লেখা, আলাওয়াল লিখছে। মলয়া, মলয়া পর্বত মানে মলয় পর্বত থেকে যে বাতাস আসে ওটাকে বলা হয় মলয়া, মলয়া পবন, বুঝছো? আচ্ছা, এরপর বলছে, তো এবার যখন বর্ষা আসে মানে পাবন আসে, বর্ষার সময় ঘন ঘন গর্জিত। হ্যাঁ, এবার দেখো, যখন বর্ষাকাল আসে তখন আকাশ গর্জন করে না? দেখো, যখন বর্ষাকাল আসে তখন আকাশ কি করে? গর্জন করে। যখন বর্ষাকাল আসে তখন আকাশ গর্জন করে। তো যখন বর্ষাকাল আসে তখন আকাশ গর্জন করে, তখন কি হয়? নির্ভয় বরিশে জল, তখন জল নির্ভয় মানে ভয় ছাড়া জলের ধারা, জলের স্রোত বয়ে যায়। দেখবে বর্ষাকাল আসলে, বর্ষাকাল যখন আসে তখন বর্ষাকাল আসলে জলের স্রোত যেদিকে একটু সুযোগ পায় ওইদিকে জলের স্রোত চলে যায়, কোনো ভয় পায়? যেখানে ফাঁকা পায় সেখানে স্রোত চলে যায়। তো এটাই বলছে, যখন পাবন আসে অর্থাৎ যখন বর্ষা আসে তখন ঘন ঘন আকাশ কি করে? গর্জন করে। আর নির্ভয় বরিশে জল অর্থাৎ নির্ভয় জলের ধারা, জলের স্রোত বয়ে যায়। কোন দিকে বয়ে যায়? চৌদিকে, চারদিকে, যেদিকে সে সুযোগ পায় জলের স্রোত সেদিকেই চলে যায়। পুরিত, পুরিত মানে হচ্ছে ভরে যায়, একদম পানিতে একেবারে পুকুর, ডোবা, রাস্তা ঘাট সব কি হয়ে যায়? ভরে যায়। বুঝাইতে পারছি? আচ্ছা, নির্ভয় ভরিষ্য জল অর্থাৎ যখন নির্ভয় ভরিষ্য জল, ঠিক আছে, যখন ভয় পায় জল, যখন কি হয়ে যায়? জল একেবারে ভয় ছাড়া চারদিকে কি হয়ে যায়? পুড়ে যায়। এরপর বলছে, এরপর এখানে বলছে ঘোর শব্দে কৈলেশে, যখন এই যে বর্ষার যে শব্দ, যে গর্জন, তো এখানে বলছে যে ঘোর শব্দ কৈলেশ, কৈলেশ হচ্ছে হিমালয় পর্বতের একটা অংশ। তো এত শব্দে হিমালয় পর্বতের যে কৈলেশ আছে, এই কৈলেশে কি হয়? মল্লার রাগ, মল্লার রাগ মানে হচ্ছে গানের এক ধরনের সুর, এটাকে বলা হয় মল্লার রাগ। এই রাগ কি হয়? গাত্র, অর্থাৎ বলছে কবি বর্ষার পানিতে ঝুমঝুম শব্দে মল্লার রাগ নামে একটি গানের কি করতে পায়? একটি গানের শব্দ শুনতে পায়। জিনিসটা আমি আরো ক্লিয়ার করে বলি, অর্থাৎ যখন বর্ষার যে ঝুমঝুম বৃষ্টির যে একটা শব্দ, এখানে বৃষ্টিটাও কিন্তু রোমান্টিক। দেখবা বৃষ্টি হলে ছেলেমেয়েরা ফেসবুকে পোস্ট দেয় যে এই বৃষ্টিতে খিচুড়ি আর তুমি হলে আর কিছুই লাগে না, তাই না? দেখবে পোস্ট দেয়, তোমরা আবার সেগুলো শেয়ার করো। কেন? কারণ বৃষ্টির সাথে, প্রকৃতির সাথে মানব মনের একটা সম্পর্ক আছে। অনেক গরম, গা দিয়ে ঘাম বের হচ্ছে, সূর্যের তাপ, ওই সময় তোমার মনে রোমান্স কাজ করবে না, ওই সময় তোমার মনে রোমান্স কাজ করবে। কিন্তু ঝুমঝুম ঝুমঝুম টিনের চালে বৃষ্টি হচ্ছে, তুমি ঘরে একা, তোমার তখন মনে হচ্ছে কি
কিছু একটা এখন তুমি অনুভব করতেছো, মন তখন কিছু একটা অনুভব করে। কথা কি বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? শীত যখন আসে, কম্বলের নিচে তুমি একা, মন তখন অনেক কিছু চায়, কিন্তু উপরে পাখা চলতেছে, এসি চলতেছে, শরীরে অনেক গরম, মন তখন অনেক কিছু চায় না। তার মানে প্রকৃতির সাথে মানব প্রেমের সম্পর্ক আছে। বসন্ত যখন আসে, যখন তুমি ফুলের কাছে যাও, তখন তোমার মন চায় ফুলটা যদি কাউকে দিতে পারতাম। ফুলের গন্ধে মনের মধ্যে প্রেম জেগে উঠে। কথা বুঝতে পারছি? আচ্ছা, গাত্র মানে হচ্ছে দেহ, শরীর, শরীর। তো এরপর বলছে ঘোর শব্দ, অর্থাৎ হিমালয় পর্বতের যে একটা অংশ, এই কৈলাস পর্বতে মল্লার রাগ, অর্থাৎ কৈলাস পর্বতে মনে হচ্ছে এই শব্দগুলো গেলে কি হয়, ঝুমঝুম বৃষ্টির শব্দ গেলে মনে হয় কি হয়, যে একটা সঙ্গীতের একটা সুর কবি শুনতে পায়। বুঝছো? এরপর বলছে দাদুরি, দাদুরি মানে হচ্ছে ব্যাং, মাদি ব্যাং। শিখিনি মানে হচ্ছে ময়ূর। এরপর বর অতি মন ভাই, অর্থাৎ তখন শুধু মানুষের মন না, তখন এই ব্যাঙের মনে, তখন ময়ূরের মনে কি হয়, মন ভাই, অর্থাৎ মনে ভাব জাগে। ভাই মানে হচ্ছে ভাব, মনে কি হয়, ভাব জাগে। অর্থাৎ প্রকৃতির সাথে শুধু মানব প্রেমের সম্পর্ক না, পশু পাখিদের মধ্যেও একটা সম্পর্ক জাগে। জিনিসটা আমি আরো ক্লিয়ার করে বলি না, জিনিসটা আমি ক্লিয়ার করে না বললে তোমরা অনেকেই বলবা যে, মানে জিনিসটা একটা বাস্তব একটা উদাহরণ দিলে তোমরা খুব ভালো, প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিলে তোমরা খুব ভালো বুঝতে পারবা। বাট আমি খুব সুশীল মানুষ, এই উদাহরণ আসলে দুঃখিত আমি দিতে পারতেছি না। আচ্ছা, বুঝতে পারলে বুঝে নিও। তো বলছে আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, সুশীল ভাবে একটা উদাহরণ দিই। একটা আছে না, একটা প্রবাদ আছে না, যে কি জানি, কি কালে কুত্তা পাগল, একটা কথা আছে না, প্রবাদটা ভুলে গেলাম তো, কার মনে আছে কিনা? কি জানি, কি কালে কুত্তা পাগল, একটা আছে, আঞ্চলিক একটা প্রবাদ আছে। কুত্তা কেন ওই কালে পাগল হয়? কারণ কুত্তা ওই কাল আসলে তার প্রিয়তমাকে, তার কুত্তিকে সে মানে ভালোবাসতে মন চায়। সুন্দরভাবে বললাম আর কি, বুঝছো? তো শুধু যে মানুষের সাথে, প্রকৃতির সাথে মানব প্রেমের সম্পর্ক, ব্যাপারটা এরকম না। টোটাল ব্যাপারটা কুত্তা, বিলাই, সকল জীবজন্তুর সাথেও সম্পর্ক আছে এখানে, সেটাই বলছে। তখন মাদি ব্যাং আর ময়ূরের মধ্যে কি হয়, মনে ভাব জাগে। মনে রাখবা, সাহিত্যে ভাব মানে হচ্ছে, বুঝছো, সাহিত্যে ভাব মানে হচ্ছে, ওকে। আচ্ছা, এরপর দেখো কিটকুল, কিটকুল মানে হচ্ছে পোকামাকড়। কিটকুল রব পুনি, পুনি মানে হচ্ছে পুনরায়, ঝংকার, ঝংকার। তখন ওই যে বিভিন্ন কীটের মধ্যে বিভিন্ন, দেখবা বর্ষাকাল যখন আসে, বৃষ্টির সাথে সাথে বিভিন্ন কীট পতঙ্গের শো শো ঝিমঝিম ঝিমঝিম একটা আওয়াজ শোনা যায়। বুঝছা? আচ্ছা, এরপর বলছে যে মানুষের মনে এক প্রকার। এরপর বলছে শুনিতে যুবক চিত্ত হর্ষিত, অর্থাৎ যুবক এইসব শুনে, এই যে বিভিন্ন কীটের আওয়াজ শুনে, ব্যাঙের আওয়াজ শুনে, অনেক আওয়াজ শুনে, শিখিনি, ময়ূরের আওয়াজ শুনে, যুবকের মনে আবার কি হয়, হর্ষিত হয়। যুবকের মনে আবার জেগে উঠে, কি জেগে উঠে, বুঝছো? এরপর বলছে কি ডরে এবং আনন্দিত হয়, এবং সে কি হয়, যে তার মনে একটা আশঙ্কা, একটা আতঙ্ক জেগে উঠে, একটা ভালোবাসা জেগে উঠে, আবার একটা আতঙ্ক জেগে উঠে। ওকে। এরপর বলছে আইলো শারদ। এবার বলছে শারদের কথা। শারদ মানে হচ্ছে শরৎকাল। বুঝাতে পারছি তোমাদেরকে? আইলো শারদ, আইলো শারদ মানে হচ্ছে শরৎকাল। আইলো, আইলো মানে হচ্ছে আসছে, কি আসছে, শরৎকাল আসছে। ঋতু নির্মল আকাশে, আকাশের ঋতু কেমন, আকাশের ঋতু একেবারে নির্মল। ওকে, আকাশের ঋতু একেবারে কি নির্মল, অর্থাৎ সম্পূর্ণ নীল। নির্মল মানে কি, সম্পূর্ণ নীল। শরৎকালে দেখবা আকাশে অনেক নীল থাকে, আকাশ শরৎকালে আকাশ অনেক নীল থাকে। তো যখন শরৎকাল আসলো, তখন একেবারে আকাশ কি হলো, নির্মল হলো। ধোলাই চামার, চামার হচ্ছে পাখা, চামার হচ্ছে ধোলাই চামার মানে হচ্ছে এক ধরনের পাখি, কেশ কুসুম বিকাশে। অর্থাৎ তখন কি করে, মেঘগুলো স্পষ্ট দেখা যায়। ধোলাই চামার মানে হচ্ছে, এখানে এই লাইনটা আবার রিপিট হচ্ছে, দোলাই চামার মানে হচ্ছে, চামার শব্দ, চামার মানে হচ্ছে পাখা, যে পাখা থাকে। তো তখন চারদিকে বাতাস বয়ে যায়, এদিকে খুব কোমল ভাবে পাখার মতো গাছগুলো পাতা নড়ে। অর্থাৎ দোলাই চামার, পাখা নড়ে কি, কেশ কুসুম বিকাশে। তখন কি হয়, পাখার মতো বিভিন্ন পাতা টাতা সবকিছু কি করে, নড়তে থাকে। ওকে, পাখার মতো পাতা নাড়ায়। নবীন খঞ্জন, খঞ্জন হচ্ছে এক ধরনের পাখি, খঞ্জন হচ্ছে এক ধরনের চঞ্চল পাখি, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। দেখি বড়ই কৌতুক। তখন কি করে, ওই যে শরৎকালে খঞ্জন নামক এক প্রকার পাখি থাকে, সেই পাখির মধ্যে একটা কৌতুক, একটা হাস্যরস দেখা যায়। উপজিত, উপজিত মানে হচ্ছে উপস্থিত হয়। তখন উপস্থিত হয় কি, যামিনী, যামিনী মানে হচ্ছে রাত। শুধু তাই না, খঞ্জন নামক এক ধরনের পাখির মধ্যে শরৎকালে মজা দেখা যায়, কৌতুক দেখা যায়, উৎসাহ দেখা যায়।
আর তখন উপস্থিত হয় ঠিক সেই সময়। উপজিত মানে হচ্ছে উপস্থিত হয়, যামিনী মানে হচ্ছে রাত, দম্পতির মনে সুখ। আর যখনই রাত হয় তখনই দম্পতির মনে আবার, বুঝছো? ওকে, তো এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে শরৎকালে এক জাতীয় চঞ্চল পাখি দেখতে পাওয়া যায় যখন দম্পতির মনে রাগ অনুভব হয়। রাগ মানে আবার বুঝো, সাহিত্যে রাগ, ভাব, কাম এই শব্দগুলো সিমিলার। এই শব্দগুলো স্বাভাবিক প্রেম না। স্বাভাবিক অর্থে কাউকে জড়াই ধরতে মন চাইছে এইটা না, এটা থেকে আরো আরো 2-3 ডোজ বেশি হইলে ওটাকে বলে ভাব, রাগ, বুঝছো? আচ্ছা, এরপর বলছে যে মনে রাগ অনুভব হয় তখন এই পাখির কৌতুকময়তা যেন সুখ অনুভব করে। তখন দম্পতি কি করে, এই পাখির যে কৌতুক, এই কৌতুক দেখে, এই খঞ্জন পাখির কৌতুক দেখে তাদের মনে আবার জেগে উঠে কি, জেগে উঠে প্রেমের ভাব। এরপর বলছে প্রবেশে হিমন্ত, এরপর আসে হেমন্ত ঋতু। প্রবেশে হেমন্ত, তো এরপর প্রবেশ করে কি হেমন্ত ঋতু, শীত অতি যায়। আর যখনই হেমন্ত ঋতু প্রবেশ করে তখন শীত আস্তে 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 কি হয়ে যায়, চলে যায়। পুষ্পতুল্য তাম্বুল, তাম্বুল মানে আমরা আগেই জানি যে তাম্বুল রাতুল হইল অধর পরশে, পান পাতা। তাম্বুল মানে কি, পান। তো এই পুষ্পতুল্য অর্থাৎ ফুলের মতো এক ধরনের পান পাতা, যেই পানটা এখন খায়, অধিক সুখ। আর হেমন্ত আসলে নতুন পাতা, নতুন পান পাতা হয়। তো যারা পানখোর তারা দেখবা যে নতুন পান পাতাতে তারা সুখ পায়, অর্থাৎ তখন তারা পান খেয়ে সুখ পায়। আমি একটা কথা প্রায় বলি, আগে কিন্তু লিপস্টিক ছিল না। আগে লিপস্টিক ছিল না। আগেকার বাঙালি নারীরা পান খেয়ে খেয়ে ঠোঁট লাল করতো। বাঙালি নারীর মতো সুন্দর নারী আল্লাহর দুনিয়াতে তুমি আর কোথাও পাবা না। ছেলেরা তোমরা মেয়েদেরকে দাম দাও না, তোমরা মেয়েদেরকে দাম দাও না। তোমরা তো দেশের বাইরে গেলে তোমরা দেখতা যে বাঙালি মেয়েরা খুব সুন্দর। শ্রীলঙ্কাতে গেছি, টু বি অনেস্ট, শ্রীলঙ্কার অনেক মেয়ে, আমি একটা মেয়ে মানে বাঙালি অসুন্দর মেয়েরও ধারে কাছে নাই। নট অনলি শ্রীলঙ্কা, ওখানে অনেক ইউরোপিয়ান অনেক মেয়েটে আসছে, সবাই এক একজনের চেহারা ডাইস এক এক রকম, কিন্তু বাঙালি মেয়ের মধ্যে একটা অপরূপ সৌন্দর্য আছে, এটা দুনিয়ার অন্য কোন মেয়ের মধ্যে নাই, অন্য কোন মেয়ের মধ্যে নাই। আমি যখন শ্রীলঙ্কা গেছি, এখন আমি চিন্তা করি যে আমি যদি ভুল করে যদি বাংলাদেশে না, আমি যদি শ্রীলঙ্কাতে হইতাম, মানে শ্রীলঙ্কার মেয়েরা যে অনেক কালা টালা এমন না, মানে মোটামুটি বাঙালি মেয়েদের থেকে একটু একটু ডার্ক, অনেক বেশি না, একেবারে তোমার ওই আফ্রিকান, উগান্ডার, নাইজেরিয়ান ওই টাইপের না। তো আমি চিন্তা করলাম, আমি যদি ভুল করেও যদি শ্রীলঙ্কাতে জন্মাই, তাহলে আমি সুন্দর বউ কেমনে পাইতাম, মানে সুন্দর বউ কেমনে পাইতাম। তো বাংলাদেশে হওয়ার কারণে অন্তত নিজে দেখতে যেমনই হোক, টুকটাক যা একটু আছে এগুলো দিয়ে মনে করে সুন্দর বউ হয়তো পাওয়া যেতে পারে। শ্রীলঙ্কাতে হইলে তো ওই অপশনই অফ। যত ইউরোপিয়ান দেখবা, যত যাই দেখবা, বাঙালি মেয়েদের যে সৌন্দর্যের ধারে কাছে নাই। ঠিক আছে, ওকে, এটা মাথায় রাখতে হবে। ছেলেরা দাম দাও না, তোমরা তো কখনো বাহিরের আলো বাতাস দেখো নাই, বাহিরের আলো বাতাস দেখলে তোমরা জিনিসটা বুঝতে পারতাম, মেয়েদেরকে দাম দিতা। এইবার আসে, এরপর বলছে প্রবেশে হেমন্ত ঋতু, শীত অতি যায়, পুষ্পতল তাম্বুল, অধিক সুখ পায়, অর্থাৎ তখন পান পাতা খেয়ে সবাই সুখ অনুভব করে। এরপর বলছে শীতের তরাসে, আর তখন কি হয়, শীতের ভয়ে, শীতের ভয়ে, বুঝছো, শীতের ভয়ে, রবি, রবি মানে হচ্ছে সূর্য, শীতের ভয়, রবি মানে কি সূর্য। শীতের ভয়ে তুরিতে, তুরিতে মানে হচ্ছে তাড়াতাড়ি, লুকায়, লুকায় মানে তো বুঝে যায় অস্ত, লুকায় যায়। তো তখন শীতের ভয়ে কি হয়ে যায়, সূর্য লুকায় যায়। শীতকালে 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 সূর্য দেখবা যে 1টা 2টা বেজে গেল সূর্য উঠে না, তাই না? 1টা 2টা বাজলো, উঠে না সূর্য। তো বলছে যে যখন শীত আসে তখন শীতের ভয়ে সূর্য কি হয়ে যায়, লুকায় যায়। সূর্য কিন্তু আর সারাদিনে উঠে না। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, অর্থাৎ নিশি বলতে বোঝানো হচ্ছে রাত। শীতকালে রাত বড় হয়। তো এখানে কবি একেবারে জিনিসটা পয়েন্টে ধরে ফেলছে যে অতি দীর্ঘ সুখ নিশি, অর্থাৎ পুরো এত দীর্ঘ রাত পলকে পোহায়, মনে হচ্ছে চোখ বন্ধ করলে রাত শেষ হয়ে যায়। ওই যে রোমান্স, সারা রাত দম্পতির মধ্যে কি চলে, রোমান্স চলে, মনে হচ্ছে কি চোখ বন্ধ করলে পলকের মধ্যে কি হয়ে যায়, এত দীর্ঘ রাত চলে যায়। গরমকালে দেখবে রাত অনেক ছোট, কিন্তু গরমকালে রাতে কিন্তু তুমি কিন্তু ঘুমের মধ্যে 2-3 বার উঠে যাও, ঘুম ভেঙে যায়, রাত কিন্তু ছোট। শীতকাল রাত অনেক বড়, তারপরও দেখবে ঘুমাইবা তাড়াতাড়ি, মনে হচ্ছে পলকের সাথে চলে যাবে। আর বউ থাকলে তো কোনো কথাই নেই। ওকে, আচ্ছা, এরপর বলছো পুষ্পসজ্জা বেদ বুলি বিচিত্র বসন। আর শীতকাল আসলে কি করে,
পুষ্পসজ্জা, ফুলের মতো পুষ্পসজ্জা, বেদ বুলি, বিচিত্র বাসন, বিচিত্র মানে নানা ধরনের, বসন মানে হচ্ছে পোশাক। শীতকালে মানুষ নানা ধরনের পোশাক পরে, তাই না? এখন যেমন আমরা যেমন একটা ড্রেস পরি, পাঞ্জাবি শার্ট বা, কিন্তু শীতকাল আসলে অনেক ধরনের সোয়েটার পরে, ব্লেজার পরে, তারপর হচ্ছে তোমার মানে অনেক ধরনের ইয়ে পরে, ফুল হাতার গেঞ্জি পরে, এক একজন এক এক ধরনের। মেয়েদের তো অভাব নাই, শীতকাল আসলে ছেলেরা মোটা মোটা পুরো শরীর ঢাকা জামা পরে, আর মেয়েদের স্টাইল হচ্ছে শীতকালে যত শর্ট পরে। মেয়েরা স্টাইল করতে গিয়ে শীতকালে শীত খায়, বুঝছো? ছাতা নিলে স্টাইল নষ্ট হয়ে যাবে, এই জন্য ভিজা যায়। এখানে সেটাই বলছে যে তখন বিচিত্র বসন পরে, শীতকাল আসলে নানা ধরনের পোশাক পরে, উড়ে উড়ে এক হইল শীত নিবারণ। তো সবকিছু এবার বলতে যে একেবারে নতুন এই জামা কাপড়, নতুন নতুন জামা কাপড় কি হইলো, সবাই শীত নিবারণ করলো। হইলো মানে হচ্ছে হলো, শীত নিবারণ করলো নতুন নতুন পোশাকে। এরপর বলছে কাপুর, কাপুর বলতে বুঝো যে সাদা সাদা এক ধরনের কাপুর থাকে, তো এক ধরনের সুগন্ধি আর কি এই কাপুর। এরপর হচ্ছে কস্তুরি চুয়া, কস্তুরি চুয়া মানে হচ্ছে গণগ্রাণ, কস্তুরির যে গণগ্রাণ, কস্তুরি হচ্ছে এক ধরনের সুগন্ধ। যাবক মানে হচ্ছে আলতা, হ্যাঁ, সৌরভ দম্পতির চিত্রে চেতন অনুভব। এরপর আবার বলতেছে যে তখন কি হয়, কাপুরের মতো, কস্তুরীর মতো, যাবক, যাবক মানে হচ্ছে আলতা, এই সুগন্ধি জিনিসগুলোর কারণে কি হয়, আবার দম্পতির চিত্তে চেতন অনুভব, আবার দম্পতির মনে কি হয়, আবার অনুভব হয়। কি অনুভব হয় বুঝছো? আচ্ছা, তো এরপর বলছে এই সময় শুভ্র গন্ধযুক্ত আলতা ব্যবহার করা হয়, যা দম্পতির মাঝে অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। তো এখানে কাস্তুরি দেওয়া আছে, এটার ব্যাখ্যা আমাদের আর দেওয়ার দরকার নাই, মোটামুটি আমরা বুঝছি। এবার বলো কবিতাটা কি বোঝা গেছে? আমরা কি এখন কোশ্চেন সলভে পারবো? আমি কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? একটু পর্যন্ত কোনো ঝামেলা আছে? আমরা একটা চমৎকার কবিতা পড়লাম। আমরা তো আসলে সাহিত্যে পড়াশোনা করছি, তোমরা একটু পর্যন্ত পড়ে তোমরা অবাক হয়ে যাও যে ভাইয়া কি না কি, কিন্তু সাহিত্যে এগুলা খুব নরমাল, বুঝছো? আমরা তো আসলে সাহিত্যে পড়াশোনা করছি, তোমরা একটু পর্যন্ত, আমাদের কাছে এগুলা তো খুব নরমাল জিনিসপত্র, আমরা তো আরো ডেঞ্জারাস জিনিস পড়ে আসি। এখন তোমাদেরকে পড়াচ্ছি যেগুলো, এগুলো হচ্ছে প্রাথমিক পড়াশোনা। ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, তো চলো আমরা কোশ্চেন সলভ করি। ঋতু বর্ণন কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা আছে বলো? ঋতু বর্ণন কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা আছে? ঋতু বর্ণন কবিতায় প্রথমে, তাহলে প্রথমে বসন্ত ঋতুর, একদম প্রথম লাইন যেটা, বসন্ত ঋতুর বর্ণনা দেওয়া আছে, রাইট? নিধাগ সময় বলতে কি বোঝানো হয়েছে? তাহলে নিধাগ সময় বলতে কি, প্রচন্ড গরমকাল, আবহাওয়া ঠান্ডা, তারপর হচ্ছে পীড়নের সময়, বর্ষার আগমন। তাহলে বলতো কি হবে? নিদাগ সময় বলতে কি বোঝানো হয়েছে? নিদাগ সময়। তাহলে নিদাগ সময় মানে হচ্ছে কি, নিদাগ সময় বলতে বোঝানো হয় কি, বোঝানো হয় প্রচন্ড গরম। নিধাগ বলতে তো বুঝায় সময়, নিধাগ মানে হচ্ছে গ্রীষ্মকাল, তো প্রচন্ড গরম, এটাকেই বুঝায়। ঋতু বসন্ত ঋতুতে কোন ফুল লাল হয়ে উঠে উঠে ফুলে উঠে? বকুল, কিংশুক, শিউলি। আমাদের একটা ফুলের কথায় আলোচনা আছে, সেটা হচ্ছে কিংশুক। কিংশুক মানে হচ্ছে পলাশ ফুল, কিংশুক মানে কি, পলাশ ফুল। তো এটা হচ্ছে কি, আমাদের উত্তর হচ্ছে খ। আচ্ছা, এরপর দেখো বসন্ত ঋতুর কোন ফুলের সৌরভে বনভূমি ভরে যায়? মল্লী, জুই, গোপাল। আচ্ছা, এখানে বলো এই তিনটা ফুলের নাম কিন্তু আমাদের কবিতাতে নাই, আছে মল্লী। মল্লী মানে হচ্ছে কি, বেইলি ফুল। ওকে, আচ্ছা, এরপর বলছে বসন্ত ঋতুর ফলে যুবক মনে কি জাগে? শান্তি জাগে, ভালোবাসা জাগে, আনন্দ জাগে, সুখ জাগে। তাহলে যুবকের মনে কি জাগে? যুবকের মনে আনন্দ জাগে। তোমরা অনেকে ভালোবাসা দিবা, ভালোবাসা না, আনন্দ। কবিতার লাইনটা হচ্ছে আনন্দ। বসন্ত ঋতুতে কার পদাতি হয়ে উঠে মলয়া? মলয়া কি চন্দ্রের প্রেমের পদাতি? কিসের পদাতি? কামের পদাতি? কি হবে বলো তো? তাহলে উত্তর হবে কি বলতো? উত্তর হচ্ছে কামের পদাতি। উত্তর কি হবে? কামের পদাতি। ওকে, আচ্ছা, এরপর আসা আমরা দেখি। এরপর এটা হচ্ছে কি, বসন্ত ঋতুতে কেমন বাসন পরা হয়? বিচিত্র বাসন মানে নানা ধরনের পোশাক। শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, বাক্যটি কি নির্দেশ করে? বন্ধুত্ব, বন্ধন, প্রেম, ক্রোধ। তো উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে শতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, অর্থাৎ এটা প্রেম বুঝায়, মানে সর্বদা দম্পতির সঙ্গে প্রেমের মদন কি হয়? যুক্ত হয়, তার মানে প্রেম। ঘন ঘন গর্জিত বলতে কি বোঝানো হয়? ঝড়ের শব্দ, বজ্রপাতের শব্দ, বৃষ্টির শব্দ, নদীর শব্দ। বুঝতে পারতেছো? উত্তর হচ্ছে বজ্রপাতের শব্দ। ঘন ঘন গর্জিত, গর্জে উঠে। এখন বৃষ্টির শব্দ তার গর্জে উঠে না,
ঝড়ের শব্দ তার গর্জে উঠে না, গর্জে উঠে বজ্রপাত। ঠাড়া পড়ে না, তখন কি করে? গর্জে উঠে। আচ্ছা, এরপর দেখো চৌদিকে পূরিত, মানে চৌদিকে পূরিত মানে চারদিকে ভরে যায়। তার মানে কি হবে বলতো? উত্তর হচ্ছে সম্পূর্ণ ভেজা। দাদুরি শব্দের অর্থ কি? কাক, ময়ূরী, মাদি ব্যাং। পড়াইছিলাম, বলো। তাহলে দাদুরি মানে হচ্ছে কি? মাদি ব্যাং। ওকে, দাদুরি মানে মাদি ব্যাং। শিখিনি, শিখিনি মানে হচ্ছে ময়ূর। তাহলে দাদুরি মানে মাদি ব্যাং, শিখিনি মানে ময়ূর, এগুলো মনে রাখতে হবে। খঞ্জন বলতে, খঞ্জল হচ্ছে এক প্রকার চঞ্চল পাখি, এটা বলছিলাম, খঞ্জল। তাহলে উত্তর হচ্ছে কি? পাখি। উপজিত জামিনী, উপজিত জামিনী বলতে কি বোঝানো হয়েছে? উপজিত জামিনী বলতে মানে অ্যাকচুয়ালি এটা হবে উপজিত জামিনী কখন উপস্থিত হয়। উপজিত মানে হচ্ছে উপস্থিত হয়, জামিনী তো জামিনী কখন উপস্থিত হয়? উত্তর হচ্ছে রাত্রি, রাত্রিবেলায়। ওকে, দিন নিয়ে আমাদের কবিতা কিন্তু কোনো কথা নাই, সবকিছু রাত নিয়ে। ওকে, তাম্বুল শব্দের অর্থ কি? খুব গুরুত্বপূর্ণ শব্দার্থ, এটা আমরা আগেই জানি। তাম্বুল শব্দের অর্থ কি? পান। আচ্ছা, কাফুর কি? তো এটা হচ্ছে গন্ধদ্রব্য বিশেষ, এক ধরনের সুগন্ধি, এটা আমরা পড়ছি। আচ্ছা, প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়ার প্রভাবে, ষড়ঋতুর প্রভাবে, জোয়ার ভাটার প্রভাবে। এখন বলো উত্তর কি হবে? জোয়ার ভাটার প্রভাবে কখনো হয়? বলো, জোয়ার ভাটার প্রভাবে জোয়ার ভাটার প্রভাবে প্রকৃতি পরিবর্তন হয় না। ষড়ঋতুর প্রভাবে প্রকৃতি, আবহাওয়ার প্রভাবে হয়। তার মানে 1 এবং 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বুঝাইতে পারছি? ওকে, এইবার বলো আজকের কবিতার ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে? খুবই মোটামুটি কঠিন কবিতা, বাট যদি বুঝো তাহলে কিন্তু কবিতাটা আবার সহজ। ওকে,